চলুন আজকে 18তম নিবন্ধনের গণিত সমাধান করি। প্রভাষক পদে আসছে এগুলো। আমি কৃষ্ণ আপনাদের সাথে আছি। তো আমরা প্রথম প্রশ্নটা দেখি যে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকায় আয় করেন। 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবে? অর্থাৎ 6 জন শ্রমিক কতদিন সময় নিয়ে ওই 1800 টাকায় আয় করবে? সমপরিমাণ এখানে বলছে। সমপরিমাণ বলতে আমাদের এই 1800 টাকায়। তো আমরা ডিটেলস অঙ্কটা একটু দেখি। তাহলে 9 জন শ্রমিক 1800 টাকা আয় করে কত দিনে? 4 দিনে। তাহলে একজন শ্রমিক 1800 টাকা যদি আয় করতে চায়, তাহলে 9 জনে যদি 4 দিনে আয় করে 1800 টাকা, তাহলে একজন শ্রমিক অবশ্যই বেশি দিন লাগবে 1800 টাকা আয় করতে। তাহলে দিনের সাথে ওই শ্রমিক গুণ করলে যতদিন আসবে ততদিন। এবং 6 জন শ্রমিক যদি ওই একই টাকা আয় করতে চায়, সমপরিমাণ যেহেতু বলছে, একই টাকা আয় করতে চায়, তাহলে আমাদের কত লাগছে? তাহলে এটা আমরা ঐকিক নিয়মে আমরা করতে পারি। তাহলে আমরা অঙ্কটা দেখি। তাহলে এখানে আমরা 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 তিরিকে 9, এখানে 2 দিয়ে কাটলে 2 হবে, এখানে 2 2, তাহলে 3 গুণন 2 সমান 6 দিন। তাহলে আমাদের অ্যান্সার এখানে এসেছে 6 দিনে। দ্বিতীয় প্রশ্ন দেখি। পিতা ও পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। অর্থাৎ পিতার বয়স থেকে পুত্রের বয়স যদি আমরা বাদ দেই, তাহলে 20 বছর আসবে। তাহলে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 72 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 72 বছর। তাহলে বর্তমান পুত্রের বয়স কত? এটা 18তম বেসরকারি নিবন্ধনে আসছে এবং সহকারী শিক্ষক সে স্কুলে আসছে এটা। তো আমরা করি, এখন মনে করি পুত্রের বয়স x, তাহলে পিতার বর্তমান বয়স, যেহেতু তাদের বয়সের পার্থক্য 20 বছর, তাহলে আমাদের পার্থক্যর সাথে যদি পুত্রের বয়সটা আমরা যোগ দেই, তাহলে এটা আমাদের পিতার বয়স বের হবে। এখন এটা যদি পার্থক্য আমরা করি, তাহলে x প্লাস 20 মাইনাস x আসবে। এখান থেকে x x কাটে যায়, আমাদের 20 আসছে। তো আমরা এখন শর্ত মতো আমাদের কি বলছে যে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর। তাহলে 8 বছর যদি বলে, তাহলে আমাদের কত আসছে? x এর সাথে পুত্রের বয়সের সাথে 8 যোগ হবে, পিতার বয়সের সাথে 8 যোগ হবে। তাহলে পুত্রের বয়সের সাথে 8 যোগ, সমষ্টি যেহেতু এই জন্য যোগ আসছে, এবং পিতার বয়সের সাথে 8 বছর যোগ। পিতার বয়স কত? x প্লাস 20, এবং 8 বছর পরে যেহেতু, সেহেতু 8 যোগ আসছে। দুটোর সমষ্টি কত? আমাদের 72। তো আমরা সরল করি, তাহলে x প্লাস 8 প্লাস x প্লাস 20 প্লাস 8, তাহলে 28, 28 আর 8 36, তাহলে x x 2x, তাহলে 2x প্লাস 36 সমান 72। তাহলে 36টা ওই পার নিয়ে গেলে আমাদের 72, 72 বিয়োগ 36, এখানে আমাদের 36 আসছে। তাহলে 72 থেকে 36 গেলে আমাদের 36 আসছে, এবং x x যদি এখানে রাখি, 2 ওই পার ভাগ করে দিলে 18। তাহলে আমাদের এটা অ্যান্সার আসছে বর্তমানে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 18 বছর। যদি পিতার বয়স চাইতো, তাহলে আমাদের কত হতো? তাহলে 20-এর সাথে 18 যোগ করে আমাদের 38 বছর আসতো। এখন যদি এখানে পুত্রের জায়গায় পিতার বয়স বলতো, তাহলে আমাদের বয়স আসতো 38 বছর। 3 নাম্বার, 6300 সংখ্যাটিকে 6 এবং 300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তাহলে এখানে 6, 63, এটাকে আমরা কি করতে পারবো? এটাকে আমরা লসাগু আকারে, অর্থাৎ ভাগ পদ্ধতিতে ভাগ করব আমরা। সর্বনিম্ন কয়টা সংখ্যা দ্বারা ভাগ যায়? তাহলে এখানে 3 ও 10 জোড়া আকারে আছে, কিন্তু বেজোড়া আছে 7। তাহলে 7 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখানে দেখুন আপনারা 3 আর 3 এ গুণ করলে 9, এবং 10 আর 10 এ গুণ করলে 100 হয়, দুটাই পূর্ণবর্গ। কিন্তু এখানে 7 আমাদের পূর্ণবর্গ না, তাহলে 7 দ্বারা যখন গুণ করব, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ এসে যাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে 7। তাহলে এখন দেখি, একটি সমিতিতে যতজন সদস্য আছে তার প্রত্যেকে 15 টাকা করে চাঁদা দেওয়ার মোট 735 টাকা হলো। সদস্য সংখ্যা কত? তাহলে এখন আমরা এটা করি, মোট সদস্যের সংখ্যা আমরা ধরি x, মোট সদস্যের সংখ্যা আমরা ধরিলাম x। তাহলে আমাদের শর্ত মতে কি, যত তত যদি থাকে, তাহলে ওই সংখ্যার সাথে, অর্থাৎ আমাদের এখানে 15 জন বলছে না,
15 টাকা করে দিয়েছে, যতজন আছে ততজন 15 টাকা করে দিয়েছে, মানে সদস্য সংখ্যা 15 জন, সরি সদস্যের সংখ্যা 15 না, তত টাকা করে দিয়েছে। তাহলে এক্স গুণন এক্স 15x আসবে, তাহলে আমাদের এখানে 735 আসছে। তাহলে এক্স আর 15x গুণ করলে আমাদের 15x², 735 15 দিয়ে এখন ভাগ করলে আমাদের আসবে 49। 49 এখন যদি আমরা রুট করি, x² যেহেতু আছে সেহেতু 15কে আমরা স্কোয়ার করলে আমাদের 7 এখানে আসবে। তাহলে মোট সদস্য সংখ্যা আমাদের আসছে 7 জন। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 7 জন। তো আমরা এখানে 5 নম্বর প্রশ্নটা দেখি। 5 নম্বর প্রশ্ন বলছে সরল সুদে কোন আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? তাহলে সুদে এবং আসলে, তাহলে সরল সুদে, তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে এই আসল সুদে আসলে কত হবে? 400 টাকা, যেহেতু 4 গুণ বলছে। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ, আসলে সুদ এবং আসল আমাদের কত হচ্ছে? 400 টাকা, 4 গুণ যেহেতু, তাহলে সুদ আমাদের কত আসবে? 300 টাকা। সুদ সমান সমান আসল, সুদ যোগ আসল বিয়োগ আসল, আসলটা আমাদের বাদ দিলে যত আসবে সাথে সুদ। তাহলে সুদের হার কত? x% যদি ধরি, তাহলে আমাদের হার নির্ণয় সূত্র সরাসরি আমরা যদি দিই তাহলে এটা আমাদের অ্যান্সার পাবো, না দিলে আমাদের অ্যান্সারটা পাই যাব। তাহলে এটা আমাদের কি করতে হবে? তাহলে শর্ত মতো আমাদের কত হচ্ছে? 100 গুণন x গুণন 12 সমান সমান 300। এটা যদি আমরা না করি, সরাসরি যদি আমরা করি যে x%, আমাদের কত? আমাদের এখানে সুদের হার সমান সমান i সমান সমান p/n, এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের এটা করলেও আমাদের অ্যান্সার আসবে। তাহলে i সমান সমান তাহলে 300 সমান সমান p কত? 100, r সমান সমান x ভাগ 100, n সমান সমান 12 গুণন 12, সরি এখানে জায়গা ধরছে না, অর্থাৎ এটাই আমাদের, এটাই এই সমান সমান PRN সূত্রটা আসবে। তাহলে এখানে আমরা এখন তাহলে কি করব? এই যে 100 100 কেটে দিব, 100 কেটে দিয়ে 12 দিয়ে 30 যদি ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 300 ভাগ করলে কত আসবে? 12 দিয়ে যদি 300 ভাগ করি তাহলে 12 দুগুণে 24, 2 24, তাহলে এখানে 6 60, 5 12 60, তাহলে আমাদের কত হচ্ছে? 25%। তাহলে সুদের হার কত আমাদের? 25%, 25%। অ্যান্সার আমাদের ঘ নাম্বার। এখন 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলাম। তাহলে 240 টাকা 12টি কমলা ক্রয় করলাম এবং 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 12টি কমলা ক্রয় মূল্য কত আমাদের? 240 টাকা। 12টি কমলা ক্রয় মূল্য 240 টাকা, তাহলে একটি কমলা ক্রয় মূল্য কত হবে? তাহলে 20 টাকা কম যেহেতু হবে, তাহলে 8টি কমলা ক্রয় মূল্য কত আসবে আমাদের? 160 টাকা। এটা আমাদের গুণ হয়ে যাবে। তাহলে এখন আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে? আমরা যে 8টির ক্ষেত্রে আমাদের হিসাব করি এখন, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে 8টি কমলা ক্রয় মূল্য আমাদের 160 টাকা, তাহলে লাভ কত হলো? 40 টাকা। তাহলে শতকরা লাভ কত? তাহলে শতকরা লাভ 140 ভাগ, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য কত আসলে? 160 গুণন 100%, 100 দিয়ে পার্সেন্ট করলে আমাদের এই যত আসবে তত সেই কাটাকাটি করে আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে 40 4, তাহলে 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে আমাদের অ্যান্সার আসবে 25%। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কত পার্সেন্ট? 25% লাভ, ক্ষতি না। এখন 7 নম্বর দেখি। দুইটি সংখ্যার অনুপাত আমাদের কত? দুইটি সংখ্যার অনুপাত 4:5। দুইটি সংখ্যার অনুপাত 4:5। দুইটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু 160। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের লসাগু সমান আমাদের দুইটি সংখ্যার অনুপাত। তাহলে একটি সংখ্যা আমরা ধরবো সংখ্যাটি x, তাহলে প্রথম সংখ্যাটি আমাদের আসবে x, 4x আর 5x। 4x এবং 5x সরাসরি আমরা গুণ করে দেবো, গুণ করে দিয়ে সমান 20।
এক্স করব, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে একটি সংখ্যা 5x আর অপর সংখ্যাটি 4x, তাহলে তাদের লসাগু কত হবে? 4 গুণন 5 x, তাহলে 20x। তাহলে 20x সমান সমান 160। তাহলে 160, এখন x এর মান আমাদের সহজে নির্ণয় করতে পারবো। তাহলে 8, তাহলে ছোট সংখ্যা আমাদের কত হবে? x এর সাথে 8 গুণ, এবং বড় সংখ্যা তাহলে আমাদের কত হবে? তাহলে x এর সাথে 8 গুণ হলে 4 8 32, 32, আর বড় সংখ্যা হবে 5 8 40। তাহলে ছোট সংখ্যা আমাদের চাইছি, সেহেতু 32। কোন একটি শ্রেণীতে 11 জন শিক্ষার্থীর বয়সের গড় 13 বছর, 3 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তাদের বয়সের গড় হলো 12 বছর, নতুন 3 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত? সহজ, একবারে সহজ অঙ্ক এটা। তাহলে 11 জনের বয়সের গড় কত? আমাদের গড়ের থেকে সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু গড় আছে 13, তাহলে আমাদের গড় নির্ণয় সূত্র কি? সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাগুলো সমষ্টি আমাদের যদি নির্ণয় করতে চাই, তাহলে গড়ের সাথে সংখ্যাগুলোর সংখ্যা আমাদের গুণ করতে হবে। তাহলে আমাদের গড় কত? 13, এবং সংখ্যা কত? 11। 11 আর 13 গুণ করে আমাদের আসবে 143। এবং আবার 14 জনের, অর্থাৎ আমাদের 14 জন কি জন্য আসলো? আবার নতুন 3 জন ভর্তি হয়েছে। তাহলে নতুন 3 জন আসার ফলে আমাদের 11 যোগ 3, তাহলে 14 জন হলো। 11 যোগ 3 সমান 14 জন হলো। তাহলে 14 জনের গড় বয়স কত হবে? 12 বছর দেওয়া আছে। তাহলে 14 জনের গড় বয়স 12 বছর হলে, তাহলে তাদের মোট সমষ্টি বয়স কত আসবে? 168 বছর। 14 গুণন 12 সমান 168। তাহলে নতুন 3 জন, অর্থাৎ 14 জনের মোট বয়স 168, 11 জনের মোট বয়স হলো 143 বছর। তাহলে 14 জনের থেকে 13 জনের যদি বাদ দেয়, তাহলে নতুন 3 জন যেটা, সেটা আমাদের বয়স পাবো কত? 25 বছর। এখন যদি গড় করতে বলে, তাহলে 25 এর সাথে 3 ভাগ দিতে হবে, তাহলে আমাদের চলে আসবে। 9 নাম্বার, 50 এবং 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? এবং 50 এবং 100 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? তাহলে 50 51 কে ভাগ যাবে, 52 কে ভাগ যাবে, 53 কে ভাগ যাবে না। 53 হলো আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এবং 100 ক্ষেত্রে আমাদের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 99 কে ভাগ যাবে, 98 কে ভাগ যাবে, 97 কে ভাগ যাবে না। তাহলে দুটা গড় কত? তাহলে 97 যোগ 53 সমান কত আসবে? ভাগ 2। যেহেতু গড় বলছে দুইটা সংখ্যা, তাহলে ভাগ 2, তাহলে কত আসবে? 75। তাহলে আমাদের মানটা আসবে কত? 75। এটাই আমাদের অ্যান্সার। sec থিটা সমান সমান 2 হলে cot থিটার মান কত? তাহলে sec সমান সমান 2 হলে cot থিটার মান কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে sec থিটা সমান সমান 2, তাহলে sec সমান সমান আমরা কি লিখতে পাই? 1 ডিভাইডেড cos। তাহলে cos থিটা সমান সমান আমাদের এখানে আমাদের cot থিটার মান চাইছে, তাহলে cos থিটা সমান সমান আমাদের কত? হাফ। তাহলে থিটার মান আমাদের কত আসবে? তাহলে cos থিটা, এখানে যেহেতু 1 বাই cos থিটা সমান সমান 2, তাহলে cos থিটা সমান সমান কত আসবে? হাফ। তাহলে cos থিটা হাফের মান কত? cos 60 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে cot থিটার মান কত আসবে? cot 60 ডিগ্রির মান 1 বাই রুট 2। আপনারা নবম দশম শ্রেণীর যে 9.2, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের মান, ওখানে আপনারা মানগুলো দেখে নিতে পারেন। সাইন কস এটা নিয়ে আমার ক্লাস আছে, ওগুলা দেখে নিতে পারেন আপনারা। তো এখন আমরা দেখবো 11 নাম্বার। এখানে বলছে যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 7, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত? তাহলে আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে আমাদের এখানে মান কিসের চাইছে? আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান চাইছে না? তাহলে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানটা আমাদের পৃথক রাখে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? আমাদের 49। তাহলে 49 সমান কত আসবে? এইটাকে আমরা পি ধরি, পি প্লাস, তাহলে এটার মান কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 10, তাহলে 20। তাহলে 2 গুণন 10, তাহলে 20 আসবে আমাদের। তাহলে পি সমান সমান তাহলে আমাদের কত হবে? 49 মাইনাস 20, তাহলে আমাদের কত আসছে?
49 থেকে 20 যদি আমরা বাদ দেই তাহলে 29, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এটা। এখন আমাদের ডিটেলস এটা করা আছে, আমাদের যেহেতু এমসিকিউ এত সময় পাবো না, সেহেতু আমরা একটু নিজে নিজে মুখে মুখে করে শর্টকাটে করার চেষ্টা করব, তাহলে আমাদের সহজে পাবো। এখানে বলছে কি 2 into 4 to the power 3x minus 5 equal 512 হলে x এর মান কত? তাহলে এটার মান আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমাদের 2 গুণ আছে এখানে, তাহলে 2 ওই পাশে আমাদের নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 যদি ভাগ দিই 256 হবে, 256 এর উপর 4 এর উপর 4 দিলে আমাদের 256 হয়। তাহলে কোন সূচকের সূত্র অনুযায়ী ভিত্তিগুলো যদি পরস্পর সমান হয়, অর্থাৎ সমানের বাম পাশে এবং ডান পাশে যদি ভিত্তি সমান হয়, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। তাহলে 3 পাওয়ার এখানে কত আছে 3x - 5, আর একটার পাওয়ার আছে 4, তাহলে 3x - 5 সমান সমান আমাদের লেখা পারবো কি 4। এই সূত্রটা আমি একটু লিখে দেই, তাহলে এক্স এক্স ধরি এখানে, এক্স সমান সমান এখানে ওয়াই ধরি, তাহলে এই রকম যদি থাকে তাহলে আমার লেখা পাবো এক্স সমান সমান ওয়াই, এটা লিখতে পারবো। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে যদি করি, তাহলে এখন সরলীকৃত করলে আমাদের অ্যান্সার আসবে এক্স সমান সমান 3। আর আপনারা সরাসরি মানগুলো বসিয়ে দিয়ে আপনারা করতে পারেন। কিভাবে 3 যখন এখানে বসবে, তাহলে 3 3 9, 9 মাইনাস 5, তাহলে 9 থেকে 5 যদি যায় তাহলে 4 হবে, 4 উপর 4 মানে 200, 200 সরি 256, 256 সাথে 2 গুণ করলে 512 হবে। 2 বসালে এখানে আমাদের 6 1 আসছে, তাহলে 4 4 দুগুণ 4 দুগুণ 8 আসছে, এটা মিলবে না, 4 বসালেও আমাদের মিলবে না, 5 বসালে মিলবে না, 3 যখন বসাবো তখন আমাদের এটা অ্যান্সারটা মিলে যাবে। আপনারা এইভাবে করতে পারেন। 13 নম্বর দেখি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কত আসবে? তাহলে এটা সমান আমাদের দেওয়া আছে, তাহলে এক্স এক্স স্কোয়ার এবং প্লাস 1 এখানে রেখে 3x কে সমানের ডান পাশে দিয়ে পাঠাবো, দিয়ে পাঠিয়ে উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করে দেব, ভাগ করে দিলে x স্কোয়ারের সাথে x ভাগ গেলে আমাদের থাকে x, এবং 1 এর সাথে x ভাগ দিলে x 1 বাই x থাকে, এবং 3x এর ক্ষেত্রে আমাদের x ভাগ দিলে 3 থাকে। তাহলে এই x প্লাস 1 বাই x কে আমরা প্রথমে স্কোয়ার করব, স্কোয়ার করে যে মান আসবে আমরা পরবর্তীতে ওকে আবার স্কোয়ার করব, স্কোয়ার করলে আমাদের এখানে মান আসবে। x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার স্কোয়ার সমান সমান 5 আসলো, তাহলে আবার যখন স্কোয়ার করবো, আমাদের যেহেতু মান চাইছে এখানে কি x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার স্কোয়ার না, তো এটাকে আবার যখন স্কোয়ার করবো তখন 4 আসবে। এটাকে আবার দ্বিতীয়বারে সূত্র ফেলানোর কোনো দরকার নেই, আমরা আবার স্কোয়ার করলে আমাদের 25 আসবে, এটাই হবে আমাদের অ্যান্সার। যদি এখানে প্লাস চাইতো সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন আসতো একটু। 14 নম্বর দেখি, a প্লাস বি সমান সমান √7, a মাইনাস বি সমান সমান √3 হলে 5ab এর মান কত? তাহলে এটা সহজ, এ বি সূত্র আমরা যদি ফেলাই, এ বি সূত্র আমরা কি জানি, 4ab সমান সমান আমরা কি জানি, a প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে a প্লাস বি এর মান কত 7, আর a মাইনাস বি এর মান কত 3 √3, তাহলে রুট আর স্কোয়ার কেটে যায়, 7 মাইনাস 3 4 আসবে। আর এ বি সমান সমান আমাদের কত আসছে, তাহলে 4ab সমান সমান আমাদের আসছে 4, তাহলে 4ab সমান সমান 4 আসলে ab সমান সমান 4 ডিভাইডেড 4 ইকুয়াল 1 আসবে, তাহলে 5ab সমান সমান কত আসবে 5, শেষ। যদি এখানে 8ab বলতো তাহলে আমাদের কত আসতো 8। 15 নাম্বার দেখি, 3√x ইকুয়াল 1/10 হলে x এর মান কত? তাহলে এখানে আমাদের কি করতে হবে, √3 এখানে ভাগ আকারে আছে, অর্থাৎ √3 x ইকুয়াল 1/10, তাহলে আমাদের x কে আমরা 1/10 এখানে এরকম করে আমরা করতে পারি। তো 1/10 কে আমরা আবার কি করব, উভয় পক্ষকে কিউব দ্বারা ঘন করব, উভয় পক্ষকে ঘন করলে আমাদের x এর মান বের হবে, এখানে এই 3 কেটে যায়, আমাদের x এর মান বের হবে। আর এখানে যদি আমরা করি তাহলে আমাদের কি হচ্ছে 1000 আসছে, 1000 কে যখন 1000 দ্বারা ভাগ করলে 0.001 আসবে,
0.001। 4 যদি হতো তাহলে এখানে 0.001, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসছে গ। যদি এখানে 4 বলতো, এখানে যদি 4 থাকতো তাহলে আমাদের অ্যান্সার আসছে এটা। 5 বলে আমাদের অ্যান্সার আসছে এটা। যদি 2 বলতে, স্কোয়ার বলতে, আমাদের অ্যান্সার আসছে এটা। আপনারা অবশ্য বুঝতে পারছেন। 16 নাম্বার দেখি, log 2 ভিত্তিক √2 টু দি পাওয়ার এক্স সমান 4 হলে এক্স এর মান কত? তাহলে log 2 ভিত্তিক √2 টু দি পাওয়ার এক্স সমান সমান 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা এখানে এক্স সমান সমান আমরা লেখা পারবো 2√2 টু দি পাওয়ার 4। এটা আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা অনুযায়ী আমরা লিখতে পারবো এটা। অর্থাৎ log এক্স এ ভিত্তিক এক্স সমান সমান পি যদি হয়, তাহলে আমরা লেখা পারবো কি এ টু দি পাওয়ার পি সমান সমান এক্স, এটা আমরা লিখতে পারবো। তাহলে এক্স এর মান টু টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে 2 এর উপর 4 মানে কত? 16, এবং √2 এর উপর 4 মানে কত? 4। যেহেতু একটা স্কোয়ারের রুট কেটে যাবে আর একটা স্কোয়ার থাকবে, তাহলে 2 দুগুণে 4, 4 16 64। আমাদের অ্যান্সার আসবে কত? 64। এটা আমাদের অ্যান্সার। 17 নাম্বার, এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান 16 হলে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 1 সমান কত আসবে? তো এটা আমাদের সহজ। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান আমাদের কত? 6। তাহলে এক্স স্কোয়ার, আমাদের এটা যদি লসাগু করি তাহলে কত আসবে? এক্স, এখানে তাহলে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 6। তাহলে আমাদের এটা এখন লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 6। এক্স এখানে ভাগ আছে, এই পাশে আমাদের গুণ হয়ে যাবে, তাহলে 6x আসছে। এখন আমাদের এখানে মান কিসের চাইছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস এক্স। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 1, এটার মান আমরা জানি, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 6x। তাহলে 6x আর প্লাস 7x, তাহলে 6x আর 7x, এই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান কত? 6x, এটা আসে 7x। 6x এবং 7x করলে 13x। উপরের x এই নিচের x কেটে যায়, আমাদের আসবে 1/13। এটা আমাদের অ্যান্সার, 1/13। এগুলো আপনারা মুখে মুখে অঙ্ক করতে পারবেন। x মাইনাস ওয়াই সমান সমান 3 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy এর মান কত? x মাইনাস ওয়াই সমান সমান 3, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে আমরা একটা সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি টু দি পাওয়ার কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এর ক্ষেত্রে আমাদের এটা হবে a মাইনাস বি টু দি পাওয়ার কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন এক্স এর ক্ষেত্রে যেহেতু, সেহেতু আমাদের এটা আমরা করতে পারবো। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত আছে আমাদের? 3। তাহলে 3 উপর কিউব করলে 27, 27 প্লাস 3xy, xy এর মান এখানে আমাদের নেই, xy এর মান নেই যেহেতু, সেহেতু আমাদের ওটার দরকার নেই। তাহলে 3xy ইন্টু এই x মাইনাস ওয়াই এর মান কত? 3। তাহলে 3 3 কে 9, 3 3 9, 3 3 9, এখানে আমাদের 9xy, এখানে তাহলে 9xy 9xy কেটে যায়, আমাদের 27 আসবে। তো 18 19 নাম্বার দেখি, 19 কি বলছে? একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে এখানে খুঁটির দৈর্ঘ্য কত? 1 একক না? তাহলে ছায়া দৈর্ঘ্য √3। তার প্রশ্ন মতে tan থিটা সমান সমান 1/√3। তাহলে থিটা সমান সমান আমাদের কত? 30 ডিগ্রি। খুঁটির ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার সূর্যের উন্নতি কোণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের খুঁটির দৈর্ঘ্য 1 একক হিসেবে আমরা অঙ্ক করতে পারবো। একটি বর্গক্ষেত্রের কর্ণের পরিসীমা এত হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা দেওয়া আছে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমাদের কত হবে? সেটা 4 একক। √2a, এটা হলো আমাদের কর্ণের সূত্র। সরি, এটা না, আমাদের বর্গক্ষেত্রে কর্ণের সূত্র আমাদের √2a। এর মান কত? এ হলো বাহুর সংখ্যা, তাহলে এ হলো যদি বাহুর সংখ্যা হয়,
তাহলে আমাদের মান আসবে, এক বাহু দৈর্ঘ্য আসবে 4। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 গুণন 4, 4 এ বর্গক্ষেত্রের পরিসীমা কত? 4 এ। এ সমান সমান বাহু দৈর্ঘ্য, তাহলে 4 4 16। 21 নম্বর, একটা আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। উহার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত আসবে? x প্লাস 4। তাহলে এখন শর্ত মতে পরিসীমার সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টির দ্বিগুণ। তাহলে শর্ত মতে এটা আমরা করলে প্রস্থর মান আমরা পাবো কত? 9, এবং দৈর্ঘ্য কত পাবো? 13। তাহলে অনুপাত দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হবে 13 অনুপাত 9। 9 অনুপাত 13 কিন্তু না, 9 অনুপাত 13 না, এখানে 9 অনুপাত 13 হবে না, এখানে 13 অনুপাত 9 আসবে। 13 অনুপাত 9, এখানে যদি বলতে প্রস্থ এবং দৈর্ঘ্য অনুপাত, সেই ক্ষেত্রে 9 অনুপাত 13 আসতো। 22, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, ওর ক্ষেত্রফল 63 বর্গ সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি অর্ধেক। তাহলে 63 সমান ক্ষেত্রফল, যেহেতু 63 দেওয়া আছে, তাহলে আমরা মানগুলো বসে নিয়ে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দূরত্ব 7 একক আমরা পেয়ে যাব। এখন দেখি একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত কত? তাহলে বৃত্তের পরিধি যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণে, ক্ষেত্রফল কি? আমাদের ক্ষেত্রফল দেখি, বৃত্তের পরিধির যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে কত? ব্যাসার্ধ। তাহলে পরিধির অনুপাত আমাদের বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, এবং ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে, তাহলে 2, পরিধির 2 পাই আর, এটা কাটে গেলে আর, তাহলে আর কে আমাদের কি বলি? বৃত্তের ব্যাসার্ধ হয় আর, আর 2r সমান সমান বৃত্তের ব্যাস। যদি এখানে 2r অ্যান্সার আসতো তাহলে ব্যাস হতো, যেহেতু আর আসছে তাহলে সেহেতু এটা আমাদের আসবে ব্যাসার্ধ। তাহলে একটি বৃত্ত একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি হলে উত্তর চাপের উপর বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, সরি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 গুণন বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ যখন আমরা বের করতে যাব, তাহলে কেন্দ্রস্থ কোণের ভাগের সাথে 2 ভাগ দেব, তাহলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে কেন্দ্রস্থ কোণ আমাদের এখানে আমাদের নবম দশম শ্রেণীর বৃত্ত অধ্যায়ে আমরা এটা দেখছি যে বৃত্তের একক চাপের উপর দণ্ডার মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে বৃত্তস্থ কোণ কত আসবে আমাদের? 140/2 70 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। তো 24টা প্রশ্ন আসছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো আমাদের পরবর্তীতে আমরা 17তম নিবন্ধন দেখব। 18তম নিবন্ধনে স্কুল প্লাস স্কুল টু 2 পর্যায়ে আমরা গণিত সমাধান দেখব আগামী পর্বে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।